আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। রিমান্ডে ওবায়দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস করলেন সালমান এফ রহমান। এরপর থাকবে আহতদের সুচিকিৎসা দিতে না পারা সরকারের ব্যর্থতা বললেন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ থাকবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গোপন চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রিমান্ডে ওবায়দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর গোপন তথ্য দিলেন সালমান এফ রহমান। শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী দায়ী। এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ৫ আগস্টের পর গ্রেফতার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে এসব তথ্য দিয়েছেন। গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতিমধ্যে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডিবির সংশ্লিষ্ট সূত্র রোববার বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের অনেকেই বলছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বরাবর সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন এক রোখা। ডিবি জানায়, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতেই অস্বীকার করেছেন পলক ডিবিকে জানিয়েছেন অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন, বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বেড়ে যাবে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি, উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরকে প্রশংসায় ভাসিয়ে দেয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন ৫ থেকে ৬ জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান আরো বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তারা পাত্তা দিতেন না। রুদ্রদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশ এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এই ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না, এ কারণেই তারা মাঝে মধ্যে আমাকে নক করত। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেছেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না। অর্থ পাচারের বিষয়ে সালমান এফ রহমান কি বলেছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র বলছে, কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনা পরিবারের সদস্য ও মন্ত্রিসভার কতিপয় সদস্যদের বিরুদ্ধে। শেখ হাসিনা সবকিছুই জানতেন বলে রিমান্ডে প্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, সবকিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যেই আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সব সময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। গ্রেফতারকৃত সাবেক ২ আইজিপি রিমান্ডে কি তথ্য দিয়েছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র বলেছেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আমি পরিস্থিতির শিকার, আমি গুলি চালাতে চাইনি, যা করেছি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি। তার নির্দেশই ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে। ঘটনার সময় যেহেতু আমি আইজিপি ছিলাম তাই আমার দায় এড়ানোর সুযোগ নেই। এ কারণে আমি নিয়তি মেনে নিয়েছি, যা হওয়ার তাই হবে, এটা মাথায় রেখেই আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছি। পরে সেনা হেফাজত থেকে আমাকে পুলিশে দেওয়া হয়। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক আইজিপি এ
কে এম শহীদুল হক বলেন, আমি অনেক আগেই অবসর নিয়েছি, এরপর থেকে আমি নিষ্ক্রিয়। আমাকে কেন এসবের মধ্যে জড়ানো হচ্ছে? ডিবির সংশ্লিষ্ট সূত্র কর্মকর্তারা বলেন, এ কে এম শহীদুল হক বিভিন্ন সময় ঝাঁঝালু মন্তব্য করেছেন। মূলত এসব বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আহতদের চিকিৎসা না দিতে পারা সরকারের ব্যর্থতা বললেন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সামনে অবস্থান নিয়েছে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রবিবার রাত 12টার দিকে তারা পুলিশ ব্যারিকেড ভেঙে ভেতরে চলে যান। যমুনার সামনে পৌঁছালে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। তিনিও আন্দোলনরতদের শান্ত করার চেষ্টা করেন। হাসানাত আব্দুল্লাহ বলেন, আহতদের সুচিকিৎসা দিতে পারে নাই, এটা সরকারের ব্যর্থতা। এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী, সচিবরা দায়ী, আমলারা দায়ী। যারা আহত হয়েছেন তাদের আমরা সুচিকিৎসা দিতে পারি নাই, এজন্য আমি নিজে ব্যথিত। আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের স্বীকৃতি এবং দাবি দাওয়া পূরণের জন্য আমরাও সরকারের সঙ্গে চেষ্টা করছি। আপনারা শান্ত থাকুন, আপনাদের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। সরকার দ্রুত সময়ের মধ্যে আপনাদের দাবি পূরণ করবে, আপনাদের তালিকা করা হয়েছে। এ সময় হাসানাতকে উদ্দেশ্য করে আন্দোলনকারীরা বলেন, আমাদের আরো গুলি করুন, আমরা মরতে চাই। এই পঙ্গুত্ব জীবন নিয়ে আমরা বাঁচতে চাই না। হয় স্বীকৃতি দিন, না হয় আমাদের গুলি করে মেরে ফেলুন। স্বীকৃতি না দিলে আমরা আত্মহত্যা করব। হাসানাত আব্দুল্লাহর কথা বলার সময় আহতরা বুক পেতেছি, গুলি করো, রক্ত দিয়েছি, আরো রক্ত দেব। আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ার আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিন, না হয় আমরা আত্মহত্যা করব। হয় আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিন, না হয় গুলি করে মেরে ফেলুন, ইত্যাদি স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের একজন আমিনুল ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এর আগে তিনি বলেছিলেন, শনিবার রাত থেকে তারা সড়কে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে দেখা করা তো দূরের কথা, ন্যূনতম সহানুভূতিও দেখাননি। অথচ জুলাই আন্দোলনে নিহত ও আহত মানুষদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। আহত ব্যক্তিরা হলেন, আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, উন্নত চিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা না করা পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। আমরা বারবার সড়কে নামতে চাই না। এবার যেহেতু সড়কে নেমেছি, আমাদের দাবি আদায় করেই ছাড়ব। সুচিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল প্রাঙ্গণ থেকে আন্দোলনে নামেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা। রোববার তারা দিনভর রাজধানীর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করেন। সন্ধ্যায় সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন আহত ব্যক্তিরা। সন্ধ্যা 7:30টার দিকে শাহবাগ এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান। সেখানে পুলিশের ব্যারিকেড আটকা পড়েন। তখন ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন আহতরা। রাত 12:15টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে এগিয়ে যান। আন্দোলনকারীরা যমুনার সামনে পৌঁছালে সেখানে যান হাসানাত আব্দুল্লাহ। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা আন্দোলনকারীদের সামনে অবস্থান নেন।